দুপুর 2টো। মায়ের সাথে ফোনে কথা বলে রুমের দিকে ফিরছিলাম, ঠিক তখনই দেখি আন্টি, চিত্রার মা, মেজাজের ফালুদা বানিয়ে মুখ ফুলিয়ে বসে আছেন। মেয়ের বিয়ে নিয়ে যার এত লাফালাফি, সে কিনা মুখ ফুলিয়ে এভাবে চুপচাপ বসে আছে। আশ্চর্য! আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে আন্টির পাশে গিয়ে দাঁড়ালাম। গলা খাঁকারি দিয়ে বলে উঠলাম, কিছু হয়েছে আন্টি? আপনার শরীর খারাপ নয় তো? আমাকে পেয়ে আন্টি যেন আস্ত একটা চাঁদ হাতে পেয়ে গেলেন। রাগে ফুসফুস করতে বলে উঠলেন, রোদ, এই তুমি একমাত্র সমস্যাটা বুঝবে, নয়তো এখানে আর সবাই তো এক একটা বলদ। এত টাকা দিয়ে ওয়েডিং হাউস ভাড়া করেছে, অথচ রান্নাঘরে পিঁপড়ের ঝাঁক। কি সাংঘাতিক ব্যাপার, বুঝতে পারছো? আমি এখন কি করব? মেহমানদের পিঁপড়ের হালুয়া বানিয়ে খাওয়াবো? আন্টির কথা শুনে বুঝলাম উনি পিঁপড়া বিড়ম্বনায় ক্লিষ্ট। ওনার এই বিড়ম্বনার সমাধান না করলে উনি যে এই বিয়েবাড়িকে পিষ্ট করে দেবেন তাও বুঝতে পারছি আমি। এই ক্লিষ্টর বেড়াজাল থেকে বের হতে হলে কিছু তো একটা করতেই হবে। কোনে পক্ষ বলে কথা, মেহমানকে তো আর পিঁপড়ার হালুয়া খাওয়ানো যেতে পারে না। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আন্টিকে এই বলে আশ্বস্ত করলাম যে বিষয়টা আমি দেখছি। আন্টিকে শান্ত করে স্টাফ রুমের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল একজন ওয়েটার। ওনার দিকে এগিয়ে গিয়েই বলে উঠলাম, এক্সকিউজ মি। ইয়েস ম্যাম, কিছু লাগবে? আপনাদের মতো ওয়েল নোন একটা ওয়েডিং হাউসের সার্ভিস এত খারাপ, ভাবতেই অবাক হচ্ছি আমি। সরি ম্যাম, এনি প্রবলেম? অবশ্যই প্রবলেম। রান্নাঘরে পিঁপড়া পাওয়া গিয়েছে। 10 মিনিটের মধ্যেই পিঁপড়া দূর করার ব্যবস্থা করুন প্লিজ। ইউ আর এক্সকিউজ মি, সরি। অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছে, তাই এমনটি হয়েছে। আমাদেরকে 2 ঘন্টা সময় দিতে হবে ম্যাম। 2 ঘন্টা? এই ছেলে বলে কি? এই 2 ঘন্টায় তো চিত্রার মা 200 বারের বেশি হার্ট অ্যাটাক করবে। শুধু নিজে অ্যাটাক করে ক্ষান্ত হবেন না, নিজের সাথে সাথে আমাদের সবাইকে নিয়ে হার্ট অ্যাটাক করবেন। আচ্ছা, এই হার্ট অ্যাটাকের নাম কি দেওয়া যেতে পারে? গ্রুপ হার্ট অ্যাটাক। কথাটা ভেবে আবারও দীর্ঘশ্বাস ফেললাম আমি। সামনে দাঁড়ানো ছেলেটাকে জিজ্ঞেস করলাম, আপাতত পিঁপড়ে তাড়ানোর জন্য আপনাদের কাছে কি কোনো বিষ হবে? পিঁপড়ে মারা বিষ? বাজারে তো এমন অনেক ধরনের বিষ পাওয়া যায়, আপনি কি ম্যানেজ করে দিতে পারবেন? এইটুকু বলতেই কোথা থেকে ছুটে এলেন শুভ্র। আমার হাত টেনে ধরেই হাঁটা দিলেন উনি। আমি অবাক বিস্ময়ে বলে উঠলাম, আরে আরে, টানছেন কেন? আমি একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করছিলাম। চুপ, একদম চুপ। এইসব স্টাফদের সাথে তোমার কিসের ডিসকাশন? ওদের সাথে কথা বলা বন্ধ। এখানে কি কথা বলার জন্য মানুষ কম আছে? তাদের সাথে কথা বলো। তা না করে স্টাফদের সাথে বিষ নিয়ে ডিসকাশনে নেমে গেছো। বাচ্চা মানুষ, এত বিষ টিষ নিয়ে ডিসকাশন কেন করবা? ডিসকাশন যদি করতেই হয় তাহলে ফুল, পাতা, চকলেট, আইসক্রিম এইসব নিয়ে ডিসকাশন করবা। ওনার কথায় ভুরু কুঁচকে এলো আমার। কি আশ্চর্য! আমি স্টাফদের সাথে ফুল পাতা নিয়ে ডিসকাশন করতে যাব কেন? আজব তো, আমি ওদের সাথে ফুল পাতা নিয়ে গল্প করতে যাব কেন? ছাড়ুন তো, ছাড়ুন। আচ্ছা ছাড়বো, আগে বলো স্টাফদের সাথে আর কোনো রকম কথা বলবে না? আচ্ছা বলবো না, ছাড়ুন। আর তোমার এইটুকু বলতে শিশির স্যার এসে হাজির। ড্রেস আপ নিয়ে কি একটা হেল্প লাগবে বলে শুভ্রকে ফোর্স করতে লাগলেন উনি। শুভ্র বাধ্য ছেলের মতো ওনার পিছু নিলেন। যাওয়ার সময় পেছনে ফিরে করুণ চোখে তাকিয়ে কিছু একটা বোঝালেন আমায়। আমি সেদিকে গুরুত্ব না দিয়ে পিঁপড়া তাড়ানোর পেছনে লেগে গেলাম। কি করা যেতে পারে ভাবতে ভাবতেই রাতুল ভাইয়াকে চোখে পড়ল। উনি খুব মনোযোগ দিয়ে গেম খেলছিলেন। আমি ওনার সামনে দাঁড়াতেই উনি অসচেতন চোখে একবার আমার দিকে তাকিয়েই আবারও ফোনে মুখ গুজলেন। তারপর কি ভেবে সটান দাঁড়িয়ে পড়ে বলে উঠলেন, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কোনো দরকার ভাবি? মানে কিছু বলবেন? বলবো। একটা হেল্প চাই, করবেন প্লিজ? কি হেল্প? কথাটা বলা শেষ হতেই আবারও শুভ্র এসে হাজির। উনি এসেই আমার হাত টেনে ধরে রাগী চোখে তাকালেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি। ওনার সমস্যাটা কি বুঝতেই পারছি না আমি। উনি গাল ফুলিয়ে একটা জোরে শ্বাস ফেলে বলে উঠলেন, আবারও শুরু করেছো তুমি?
আর তুই যা ভাগ এখান থেকে। আগামী 3 দিন তোর ভাবির আশেপাশে আসবি না, কথা তো দূরে থাক। শুভ্রর কথায় করুণ চোখে তাকালেন রাতুল ভাইয়া। মাথা নিচু করে মিনমিন করে বলে উঠলেন, আমি আবার কি করলাম ভাই? ভাবি তো শুধু বিষের কথাটা জিজ্ঞাসা করেছিল, আমি তো কিছু করিনি। তুই কিছু করিসনি ভাই, তবু তোর ভাবি থেকে 10 হাত দূরে থাক। ভাবির প্রতি তোর অতিভক্তিতে বিপদের আশঙ্কা আছে, বুঝলি? তুই কি চাস তোর ভাইটা বউ হারিয়ে এতিম হয়ে যাক? না ভাই। তাহলে ওর থেকে দূরে থাক। আগামী 3 দিনের মধ্যে যদি দেখি ওর সাথে তুই কথা বলেছিস তো খবর আছে, একদম হাত পা ভেঙে ছাদের সাথে ঝুলিয়ে রাখবো। এখন 1 বছর হলো না বিয়ে করেছি, আর তোরা আমাকে বিধবা, ও সরি এই রাতুল, বিধবার মেল ফর্মটা কি হবে রে? জানি না ভাই। তা জানবি কেন? এটা জানলে তো ভালো কিছু একটা জেনে যাবি। তুই তো শুধু বিষ কোন দোকানে পাওয়া যায় সেটা জানবি। বলদ একটা, যা ভাগ এখান থেকে। রাতুল ভাইয়া দিলেন এক দৌড়। ভাইয়ের মেজাজ তার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি ভুরুকুচকে তাকিয়ে আছি। উনি আমাকে হাত ধরে টেনে টুনে রুমে এনে দরজা বন্ধ করে দিলেন। বিছানায় 2 হাতে মুখ ঢেকে বসে রইলেন কিছুক্ষণ। আমি ঘাটটা হালকা কাত করে ভুরুকুচকে তাকিয়ে আছি। উনি হঠাৎই শটান দাঁড়িয়ে গিয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, কি শুরু করেছো বলো তো? সবার কাছে গিয়ে বিষ চাইছো? আমি সরি বলেছি তো। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো বলো? তখন তো ডিপ্রেশনে কি না কি বলে দিয়েছি, সেটা ধরে বসে আছো তুমি। এটা কি ঠিক বলো? আমি এতক্ষণে বুঝলাম ওনার মাথায় অ্যাকচুয়ালি কী ঘুরছিল। বিষ খাওয়ার ব্যাপারটা তো আমি এমনি বলে দিয়েছিলাম, উনি সেটাকে যে সিরিয়াসলি নিয়ে নিয়েছেন বুঝতেই পারিনি। এত কিউট একটা হাজব্যান্ড থাকতে সুসাইড করতে যাব কোন দুঃখে। ওনার ছোঁয়ায় ঘোর কাটলো আমার। ওনার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। উনি করুণ কণ্ঠে বলে উঠলেন, এমন বিষ বিষ করো না শোনা। তোমার মুখে বিষ ওয়ার্ডটা শুনলেই হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয় আমার। প্লিজ রোদ পাখি। এবার আমি ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম। রাগী গলায় বললাম, দূরে থাকুন, আলগা পিরিত দেখাবেন না বলে দিচ্ছি। আলগা পিরিত? কিসব ওয়ার্ড ইউজ করো তুমি রোদ পাখি? ও, এখন আমার বলা ওয়ার্ডেও প্রবলেম আপনার? হবেই তো, হবে না? এখন তো পুরাতন হয়ে গেছে আমি। চারপাশে এত সুন্দরে সুন্দরী রমণীর মিষ্টি বুলির ভিড়ে কি আর আমার কথা আপনার ভালো লাগবে? লাগবে না তো, বুঝি তো আমি। হোয়াট? পাগলের মতো কিসব বলছো তুমি রোদ? পাগল? এখন আমি পাগল? কিছুক্ষণ পর নিশ্চয়ই বলবেন আমি এক্সপায়ার্ড হয়ে গেছি, তাই না? হোয়াট? এক্সপায়ার্ড? মানুষ কখনো এক্সপায়ার্ড হয় নাকি? কেমন উদ্ভট বিহেভ করছো তুমি। বিয়ে 6 মাসের মাথায় আমি উদ্ভট? বাবা, দেখে যাও কেমন ছেলের কাছে বিয়ে দিয়েছো আমায়। কথাটা বলেই এগিয়ে গেলাম আমি। শুভ্র যেন বোকা বনে গেছেন। আমার এমন বিহেভিয়ার তার কাছে নতুন। আমি ওনার কাছে গিয়ে পাঞ্জাবির কলার চেপে ধরে কিছু একটা বলতে যাব, তার আগে সাব্বির ভাইয়ার কণ্ঠ কানে এলো। ওই শুভ্র, তোর কাছে কে? ওহ সরি বস, রং টাইমিং। আমরা দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালাম। শুভ্র হতভম্ব ভাব নিয়ে তাকিয়ে আছেন। আমি ওনার কলার ছেড়ে দিয়ে সাব্বির ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। ওনার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিয়ে বললাম, নতুন নাকি? জি ভাবি। ও, আই ওয়ান্ট টু টেস্ট ইট। আমার বরের থেকে আরেকটা কিনে নিন। বাই ভাইয়া। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভাবতে লাগলাম এই পিঁপড়ের সমস্যার সমাধানটা কি করে করা যায়। চিত্রার থেকে হেল্প নেব। আর আধ ঘন্টা পর ওর গায়ে হলুদ, সেজে গুজে বসে আছে। আধ ঘন্টা যাবৎ নিশ্চয়ই মাথায় জ্যাম বেঁধে গেছে। পিঁপড়ের সমস্যা নিয়ে চিন্তা করলে এই জ্যাম খুললেও খুলতে পারে। কথাটা ভেবে হুট করে ঢুকে গেলাম চিত্রার রুমে। কিন্তু রুমে গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে দিলাম এক চিৎকার। তাড়াতাড়ি মুখ চেপে ধরে নিজেকে শান্ত করে চোখ মুখ কুঁচকে বলে উঠলাম, সরি, রোম্যান্স চলছিল, বুঝতে পারিনি। আমার কথায় চিত্রা লালে লাল। শিশির স্যার পারেন তো দৌড়ে পালান। আমি নিজেও বেশ লজ্জা পেয়েছি। তবুও সেই লজ্জাটুকুকে পাত্তা না দিয়ে ওদেরকে আরেকটু লজ্জা দেওয়ার ইচ্ছেই বলে উঠলাম, আপনারা চাইলে আবার কন্টিনিউ করতে পারেন। আমি এবার আর হুট করে রুমে ঢুকবো না, নক করে ঢুকবো। নো টেনশন।
চালিয়ে যান, বাই। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালাম না আমি। কি একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়েছিলাম। তবে শিশির স্যার আর চিত্রার মুখটার কথা মনে পড়ে নিজের লজ্জার কথা ভুলে গিয়ে হাসিতে ভেঙে পড়তে ইচ্ছে করছে আমার। তবুও নিজেকে সংযত করে আশেপাশে তাকালাম। চারপাশে মেহমানে ভর্তি। এত সব মেহমানদের মধ্যে সবুজ পাঞ্জাবি পরা রাতুল ভাইকে দেখতে পেলাম, হাতে এক গাদা কোল্ড ড্রিঙ্কসের বোতল। আমি ওনার সামনে যেতেই উনি ঘুরে হাঁটা দিলেন। আমিও কম কিসে, আবারও ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। উনি আবারও কাটিয়ে যেতে গেলেন, তো আবারও ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। রাতুল ভাইয়া অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি ভুরু নাচিয়ে বললাম, কি জানাব, পালান কেন? ভাই, আপনার সাথে কথা বলতে মানা করেছে, কথা বলবো না। ওনার কথায় হেসে উঠলাম আমি। হাসতে হাসতেই বললাম, আপনি তো কথা বলছেনই। এনিওয়ে, একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে যান, নয়তো যেতে দেবো না। রাতুল ভাইয়া একটা কোল্ড ড্রিঙ্কসের জায়গায় দুটো দিয়ে গেলেন। আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর হাঁটছি। হঠাৎই কোথা থেকে এক ছেলে এসে সামনে দাঁড়িয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলে উঠল, হাই, আমি মিশির আহমেদ, শিশিরের ছোট ভাই। আর আপনি? ওনার কথায় ভুরু কুচকালাম আমি। ঠোঁট উল্টিয়ে বললাম, মিশির? এটা আবার কেমন নাম? আপনার নামটা একটু অন্য রকম। এনিওয়ে, আপনি শিশির স্যারের ছোট ভাই? জি। ও, তাহলে তো আপনার নাম কুয়াশা হওয়া উচিত ছিল। শিশির আর কুয়াশা জিনিস দুটো কিন্তু কাছাকাছি। আমার জানা মতে কুয়াশা মেয়েদের নাম। তাই নাকি? জানা ছিল না তো। তাহলে একটা কাজ করবেন, আপনার একটা বোন হলে তার নাম রাখবেন কুয়াশা। কথাটা বলে জিভায় কামড় দিলাম। বুঝলাম ভুল কথা বলে ফেলেছি আমি। যে মহিলা কদিন পর নাতি নাতনির পেছনে দৌড়াবে, তার আবার মেয়ে কী করে হতে পারে? অদ্ভুত। নিজের ভুল বুঝতে পেরে মুখে হাসি টেনে নিয়ে বললাম, আই মিন টু সে, শিশির স্যারের মেয়ের নাম কুয়াশা রাখলে বেশ হবে। বাপ শিশির, মেয়ে কুয়াশা, দারুণ না? দারুণ। আচ্ছা, আপনার নামটা তো বললেন না, কোনে পক্ষে? জি, কনে পক্ষ। আমার নাম রোদেলা। বাহ, সুইট নেম। আপনি দেখতে যেমন মিষ্টি, আপনার নামটাও তেমন মিষ্টি। আই নো, আমার বড় তাই বলে। আমার কথায় ছেলেটা অবাক হলো বলেই মনে হলো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে উঠলেন, আপনি মেরিট, দেখে বোঝার উপায় নেই একদম। তবে ব্যাপার না, আপনার মতো রসগোল্লা টাইপ মেয়েদের 2-3টা হাজবেন্ড থাকলেও ব্যাপার না। আপনারা অলওয়েজ প্রাণবন্ত। এটা 2021, এখন মেরিট। আনমেরিট ডাজেন্ট ম্যাটার, রাইট? হ্যাঁ, অফকোর্স। আপনি তো দেখে খুব অত্যাধুনিক মন মানসিকতা পোষণ করেন। আমার হাজব্যান্ডের মন মানসিকতাও কিন্তু খুব আধুনিক। 1 মিনিট দাঁড়ান, এখনই আসছি। আমাদের থেকে কিছুটা দূরেই শুভ্র কয়েকজন লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। আমি দৌড়ে ওনার কাছে গিয়ে আঙুল দিয়ে পিঠে গুঁতো দিলাম। উনি পেছন ফিরে আমাকে দেখেই অবাক হলেন। ওনাদেরকে বিদায় দিয়ে আমাকে একটু দূরে সরিয়ে এনে বললেন, কি হয়েছে? এমন বাচ্চাদের মতো বিহেভ কেন করছো? ওদিকে চলুন, একটা জিনিস দেখাবো। কি দেখাবে? আহা, চলুন না। কথাটা বলেই ওনাকে টেনে মিশিরের সামনে এনে দাঁড় করালাম। মিশিরকে ইশারা করে বললাম, ইনি হলেন কুয়াশা, মিস্টার কুয়াশা। উপস, সরি, আসলে ওনার নাম কুয়াশা নয়, মিশির আলী, শিশির স্যারের ভাই। আর ইনি হচ্ছেন আমার বর। কিউট না? শুভ্র মুচকি হাসলেন, হাত বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো মিস্টার মিশির, আমি আবরার আহমেদ শুভ্র। মিশির কিছুক্ষণ শুভ্রর দিকে অবাক চোখে তাকিয়ে থেকে হাত মেলালেন। আমি শুভ্রর হাত ঝাঁকিয়ে বলে উঠলাম, জানেন, উনি না খুব আধুনিক মন মানসিকতা সম্পন্ন মানুষ। তাই নাকি? বাহ, ভালো তো। উনি বলছিলেন আমার মতো রসগোল্লা আর মিষ্টি মেয়েদের 2-3টা বর থাকতেই পারে, এতে দোষের কিছু নেই। আজকালকার যুগে এসব কেই বা মানে। এবার শুভ্র চোয়াল শক্ত হয়ে এলো। ভুরু কুঁচকে মিশিরের দিকে তাকালেন। মিশির রীতিমতো ঘামছেন। কোনো রকমে ঢোক গিলে বলে উঠলেন,
আমি আসছি। মিশি চলে যেতেই ফিক করে হেসে উঠলাম আমি। শুভ্রকে 2 হাতে জড়িয়ে দিয়ে বলে উঠলাম, ভয় পেয়েছে। শুভ্র ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে তাড়াতাড়ি নিজের থেকে ছাড়িয়ে নিলেন আমায়। ফিস করে বলে উঠলেন, আরে আরে করছোটা কি? সবাই দেখছে তো। তাতে কি? দেখলে আমার কি? এই তুমি এমন বিহেভ কেন করছো বলো তো? কিছু খেয়েছো নাকি? শুভ্র প্রশ্নে তুমুল উৎসাহ নিয়ে আমি বলে উঠলাম, হ্যাঁ খেয়েছি তো, কি খেয়েছো? বিষ। কি? না বিষ খাইনি, মধু খেয়েছি, মধু। হোয়াট? না আমি মধুও খাইনি। কি খেয়েছি বলুন তো? বাহ, আপনার গালগুলো তো খুব কিউট, আমি চুমু খাবো। কথাটা বলতেই বিদ্যুৎ পেকে সরে দাঁড়ালেন শুভ্র। আমার এসব অসংলগ্ন কথার কিছুই মাথায় ঢুকছে না ওনার। একটা জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা শান্ত করে নিয়েই আমার হাত ধরে হাঁটা দিলেন উনি। ইতিমধ্যে চিত্রা আর শিশির স্যারকে স্টেজে নেওয়া হয়েছে। ওদেরকে দেখে লাফিয়ে উঠলাম আমি। শুভ্রর ডান হাতটা জড়িয়ে ধরে বললাম, ওই দেখুন চিত্রার বর। শিশিরকে আজ নতুন দেখছি না রোদ। চলো রুমে চলো। ইস, দাঁড়ান না, চিত্রাকে অনেক কিউট লাগছে তাই না? লাগছে। আপনি দেখে বলছেন নাকি না দেখে বলছেন? না দেখে। ধ্যাৎ, দেখুন না দেখুন, বরটাও কি কিউট, কিন্তু আমার বরটা বেশি কিউট তাই না? শুভ্র এবার অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি ওনার হাতে ঝাঁকিয়ে দিয়ে বলে উঠলাম, বলুন না, ওই বরটার চেয়ে আমার বরটা অনেক 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 বেশি কিউট তাই না? তোমার বরটা অনেক বেশি কিউট। এবার রুমে চলো। উনি আমাকে একরকম টানতে টানতে রুমের দিকে নিয়ে গেলেন। হঠাৎ সাব্বির ভাইয়াদের দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেলেন শুভ্র। ইশারায় ওদের সবাইকে কাছে ডাকলেন উনি। ওনারা কাছে আসতেই দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, শালা, আমার বউটারে কি খাইয়েছিস বল? কি সব বিহেভ করছে? সাব্বির ভাইয়া অবাক হওয়ার চেষ্টা করে বলে উঠলেন, আমরা বাবিকে কি খাওয়াবো হাজব? সত্যি বলবি নাকি নাক ফাটিয়ে দেবো? সাব্বির ভাইয়া এবার মুখ কাঁচুমাচু করে বলে উঠলেন, আসলে শুভ্র হয়েছে কি, বাবি তখন যে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিল ওটা বিয়ার ছিল। একটা বিয়ারে নেশা টেশা হয় না বলে আমিও আর কিছু বলিনি। তারপর শুনলাম রাতুলের থেকে 2টো নিয়েছে। আমি জানতাম না রে দোস্ত, সরি। কথাটা শুনেই রাতুল ভাইয়ার দিকে রাগী চোখে তাকালেন শুভ্র। রাতুল ভাইয়া মুখ কাঁচুমাচু করে বলে উঠলেন, আসলে ভাই আমিও জানতাম না ওইটা বিয়ার, নয়তো দিতাম না। সরি ভাই, ভাবি চাইলো তাই আর না করতে পারি নাই। তোরা আসলে কোনোদিনও মানুষ হবি না। আরে দোস্ত, আমরা 10 বার ক্যান খেয়ে ফেলি, কিছুই তো হয় না। কোল্ড ড্রিঙ্কস আর বিয়ারের মধ্যে কী এমন পার্থক্য বল? এখন এটা কমন। বিয়ার এক জাতীয় মদ সাব্বির, ওটা হারাম। যে জিনিসটা আমি টাচ করি না সেটা তোরা রোদকে ধরতে দিলি? আধুনিকতারও একটা লিমিট আছে রে। ধর্মের বাইরে গিয়ে আধুনিক হওয়ার মাঝে কোনো বীরত্ব নেই। যা হারাম তা হারাম। এখানে কমন আনকমনের দোহাই আসতেই পারে না। কথাটা বলে এক রাশ রাগ নিয়ে আমাকে নিয়ে রুমে চলে গেলেন শুভ্র। উনি দেয়ালে ঠ্যাস দিয়ে এক পা দেয়ালে রেখে এক হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছেন। আমি বিছানায় বসে গোল গোল চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি মুখ থেকে হাত সরিয়ে বললেন, এইভাবে তাকিয়ে আছো কেন? আপনি তো অনেক হ্যান্ডসাম। উফ, একদম রসগোল্লার মতো। উনি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে করুণ চোখে তাকালেন। আমি আগের মতোই গালে হাত দিয়ে গোল গোল চোখে ওনার দিকে তাকালাম। এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।